আপিল শুনানি শেষ হচ্ছে সন্ধ্যা ৫টায়। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগে ইসি ঘেরাও ছাত্র দলের। জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা, ২৪-এর বিজয় কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নয়, আবারও বলেছেন তারেক রহমান। তাপস নানক সহ ২৮ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ২৯ জানুয়ারি হাজিরার নির্দেশ। যে কোনো ঘটনাকে মব বলে জুলাই বিপ্লবকে খাটো করার অভিযোগ চিফ প্রসিকিউটরের। এত কম সময়ে কখনো এত সংস্কার হয়নি, দাবি আইন উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে। এদিকে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে সকাল 10:30টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির প্রার্থীদের নির্বাচিত হওয়ার বিষয়েও অভিযোগ তোলেন তিনি। এদিকে নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি হচ্ছে আজ। শেষ দিনে এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন 4 জন। প্রার্থিতা বহাল রয়েছে 6 জনের। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মেজবার রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেজবা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কমিশনের আজকের আপিল শুনানির কি অবস্থা, এবং যেমনটা আমরা শুনছিলাম যে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদের বিষয়েও আজ সিদ্ধান্ত নেওয়া হবে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা। এই বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের যে আগারগাঁও নির্বাচন কমিশন, সেই কমিশনের ঠিক সামনে, এবং আজকে কিন্তু যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের অর্থাৎ আপিলের যাচাই বাছাই একেবারে শেষ দিন ছিল আজ, এবং একই সাথে কিন্তু দ্বৈত নাগরিকত্ব দ্বৈত নাগরিকতার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে আজ, অর্থাৎ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আজকে কিন্তু ইতিমধ্যেই বেলা 10:30টার পরে কিন্তু সেটি শুরু হয়েছে, এবং জানিয়ে রাখতে চাই আজকে 35টির মতো মনোনয়ন যাচাই বাছাই করা হবে, এবং আগের দিনে যে পেন্ডিং ছিল 15টি, মোট 50টির মতো মনোনয়ন যাচাই বাছাই হবে আজ। অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাই মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি, এবং বিকাল 5টা পর্যন্ত চলবে কিন্তু এই শুনানি। এরপরেই আসলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে আজ সকাল থেকেই কিন্তু এইখানে আমরা দেখেছি যে সকাল 9টার পরেই কিন্তু ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়েছেন। অর্থাৎ তারা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে এসেছেন। অর্থাৎ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন, এমন একটি অভিযোগ তারা এনেছে, এবং তারা সরাসরি বাংলাদেশ জামাতকে একটি অভিযোগ করেছেন, এবং তারা জানিয়েছেন যে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই করেছে। আমার সঙ্গে ছাত্রদলের সেক্রেটারি নাসির আসলাম একটু জানতে চাচ্ছিলাম যে আজকে যে আপনাদের এই কর্মসূচির কারণটা কি ছিল। ইতিমধ্যে তো আমরা বলেছি আসলে আমাদের 3টি আসলে দফা। একটি হচ্ছে যে পোস্টাল ব্যালট নিয়ে যে কন্ট্রোভার্সিগুলি হচ্ছে, আপনি জানেন যে 2018 সালে ব্যালট এরকম যেটি আগের রাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বাসায় দেখা গিয়েছে, এবারও দুঃখজনকভাবে সেটি হচ্ছে। আমরা দেখলাম যে জামাত ইসলামের নেতাদের বাড়িতে বাড়িতে পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এটি 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন নিয়ে যাবতীয় সংশয়কে আরও অনেক বেশি প্রাসঙ্গিক করবে বলে আমরা মনে করি। সেজন্য নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে তাদের অবস্থান আসলে পরিষ্কার করা। আর একটি বিষয় সেটি হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী যারা নির্বাচন কমিশনকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পরে সে নির্দিষ্ট রাজনৈতিক দল যখন নির্বাচন কমিশনকে কোনো মব তৈরি করে, চাপ তৈরি করে, নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত থেকে সরিয়ে ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। এটি দুঃখজনক। আমরা যেমনটি শুনছিলাম তার কাছ থেকে তার 3টি অভিযোগ এনেছে, এবং আজ বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই মনোনয়ন যাচাই বাছাই চলবে, এবং এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ মেজবা। জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা উল্লেখ করে শহীদ পরিবার ও জুলাই আহতদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত গণ অভ্যুত্থান 2024 শহীদ পরিবার ও গুরুতর আহতদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সরকারি পৃষ্ঠপোষকতায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতেই জুলাই হত্যার বিচার, আহতদের চিকিৎসা ও তাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব দেওয়া হবে, যাতে তারা নিজেরা সরাসরি সম্পৃক্ত থেকে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। 24-এর আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর নয় জানিয়ে যারা এর দলীয়করণ করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি। বলেন, 24কে সুসংহত করতে হলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার প্রয়োজন। তার জন্য আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। 2024 সালের আন্দোলন কোন ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের, 2024 সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দাফনের 20 দিন পরেও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে সাধারণ মানুষের ঢল। রোববার সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে জিয়া উদ্যানে আসছে সকল শ্রেণী পেশার মানুষ এবং বিএনপির মনোনীত প্রার্থী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর করছে দোয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞাও করছে তারা। এরই ধারাবাহিকতায় বিএনপির ফেনী 1 আসনের মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। আসন্ন নির্বাচনের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই প্রার্থী। আমরা এসেছি আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমরা ওনার মাজারে এসেছি কবর জিয়ারত করতে। আমরা চাই একটি লেভেল প্লেইং ফিল্ড হোক। আমরা যারা প্রার্থী আছি যে দলেরই হোক, আমরা যার যার ভোট সে যাব। নির্বাচন একটি সুন্দরভাবে হবে। মানুষ 16 বছর ভোট দিতে পারে না, এখন 16 বছর পরে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। একটি ভালো নির্বাচন চাই। জুলাই আগস্টে মোহাম্মদপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেই সাথে 29 জানুয়ারি 24 আসামি গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এই মামলায় আসামি 28 জনের মধ্যে 24 জন পলাতক ও 4 জন কারাগারে আছে। তাদের আদালতে হাজির করা হয়। মোহাম্মদপুরের শহীদ ফারহান ফাইয়াজকে হত্যাসহ মোট 3টি অভিযোগে আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এই মামলায় মোট সাক্ষী 50 জন। ফরমাল চার্জের প্রথম অভিযোগে বলা হয়, 18 জুলাই মোহাম্মদপুরে আন্দোলন অংশগ্রহণকারী শিক্ষার্থী ফারহান ফাইয়াজ শহীদ হয়। শেখ ফজলে নূর তাপস তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করে মারণাস্ত্র ব্যবহার করতে উস্কানি দেন। এছাড়াও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের চিহ্নিত করার অভিযোগ আছে। এই মামলায় পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় জোয়ারদার সহ বেশ কয়েকজনের নাম এসেছে। এই মামলায় ভিডিও ফুটেজ ও চাক্ষুষ প্রমাণ আছে উল্লেখ করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার, এর সাথে সম্পৃক্ত প্রলয় জোয়ারদার, বিপ্লব কুমার সরকার, তারপরে রওশনুল হক সৈকত, হাবিবুর রহমান, এদের ইনভলভমেন্টটা দিবালোকের মতো স্পষ্ট। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে
সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। মোহাম্মদপুর এলাকার ঘটনাগুলোর কিন্তু অধিকাংশ প্রমাণাদি ভিডিওতে ধারণ করা আছে, সুতরাং এটা প্রমাণ করাটা সহজ হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোনো সংস্কার হয়নি বলে তুচ্ছ-তাচ্ছিল্য করা ঠিক হবে না। অল্প সময়ে এত বেশি সংস্কার বাংলাদেশের ইতিহাসে কখনোই হয়নি বলে দাবি করেন তিনি। রাজধানীর সেজাব মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইন শাসন বিষয়ে এক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগকে স্বাধীন করার ক্ষেত্রে যা করা দরকার সব করেছে সরকার। তিনি বলেন, জবাবদিহি ছাড়া উচ্চ আদালতের অসীম স্বাধীনতায় প্রত্যাশিত সুফল সবসময় পাওয়া যায় না। সংলাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, যে কোনো ঘটনাকে মব বলার পেছনে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। এটি বরদাস্ত করা হবে না। তবে রুহিন হোসেন প্রিন্স ও নীলোফার চৌধুরী সহ মণিসহ অন্য রাজনীতিবিদরা বলেন, দেশে আইনের শাসন চাইলে কোনোভাবে মবকে উস্কানি দেয়া যাবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতির কিছু সিদ্ধান্তে গণতন্ত্রায়ন দরকার। বলেন, সংস্কারের সুফল পেতে অন্তর্বর্তী সরকার বেশ খানিকটা অগ্রসর হয়েছে। সরকারের বিষয়টি বেগবান করার ক্ষমতা নির্বাচিত সরকারের বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তো কোনো সংস্কার হয়নি এটা ঠিক না, যথেষ্ট সংস্কার হয়েছে সময়ের বিবেচনায়, হয়তো আরো হতে পারত, কিন্তু আমরা মনে করি আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করেছি। আরেকটা হচ্ছে, যা হয়েছে সেটাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা। যেমন আপনারা দেখবেন পুলিশ সংস্কার কমিশন, বিশেষ করে যে আইনটা নিয়ে আমারও প্রচন্ড হতাশা আছে, যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই। সরকারে আছি, কোথায় বাধা আছে বলতে পারবো না, একসময় নিশ্চয়ই পারবো। তো তারপরও যেটা হয়েছে সেটা কি এতই তুচ্ছ, যেখানে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কোনো মতামত রাখারই স্কোপ ছিল না, সেখানে একটা নিরপেক্ষ ফোরাম থেকে অ্যাটলিস্ট মতামত রাখার স্কোপ তৈরি হয়েছে। সো আমার যদি এক্সপেকটেশন 10 থাকে, অ্যাটলিস্ট আমি তো 4 অ্যাচিভ করেছি। যেটা অ্যাচিভ করেছি সেটা বলে তারপর বলেন যে আরো করা অনেক উচিত ছিল। যেভাবে উড়িয়ে দেওয়া হয়, মনে হয় যেন আইনটা না করলেও কোনো সমস্যা ছিল না। আমি আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করছি যারা সমালোচনা করছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। চিকিৎসকদের এই কর্মসূচির কারণে ব্যাহত হয়েছে সেবা কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের সাথে বৈঠকের পর শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হয় কর্মসূচি। এদিকে হামলার ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন হাসপাতালের সহকারী পরিচালক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আপিল শুনানি শেষ হচ্ছে সন্ধ্যা 5টায়। এদিকটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগে ইসি ঘেরাও ছাত্র দলের। জুলাই যোদ্ধারা ও মুক্তিযোদ্ধা 24-এর বিজয় কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠী নয়, আবারও বলেছেন তারেক রহমান। তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 29 জানুয়ারি হাজিরার নির্দেশ। যে কোনো ঘটনাকে মব বলে জুলাই বিপ্লবকে খাটো করার অভিযোগ চিফ প্রসিকিউটরের। এত কম সময়ে কখনো এত সংস্কার হয়নি, দাবি আইন উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।